তৃণমূল কংগ্রেস থেকে যারা ঋতব্রতর হাতে গেছে বা ওই বালিশ শিবির বা বালিশ চাটা বা যাই বলুন চাটন ঋত বাংলার বা ভারতবর্ষের রাজনীতিতে যারা বিশ্বাসঘাতকতা করেছেন তাদের কোনো জায়গা দেশের মানুষ বা রাজ্যের মানুষ দেয়নি। যারা মমতা ব্যানার্জিকে ঘিরে ছায়ার মতো ঘুরে দাঁড়িয়ে থাকতেন, ছবি তুলতে গেলে মমতাদির তাদের ফ্রেমে ছবি চলে আসতো, তারাই তো পেছন থেকে ছুরি মেরেছে। মমতা ব্যানার্জি হয়তো এটা উপলব্ধি করবেন এবং উপলব্ধি করাই উচিত যদি মানুষের রক্ত আমাদের গায়ে থাকে। 2021 সাল পর্যন্ত তো মমতা ব্যানার্জির সঙ্গে পেছন পেছন ঘুরতো। যে রাজনীতি বিজেপি নিয়ে এসছে না, দেখবেন আগামী দিনের পরিণতি কি ভয়ঙ্কর হবে। রামপুরহাটের আশিস বন্দ্যোপাধ্যায় একটা নাম, একটা কলেজের অধ্যাপক, তাকে করা হলো আজকে। জেলে ঢুকিয়ে যদি রাজনীতিতে সবকালে হিটলার ভারতবর্ষের পৃথিবীতে 1 নম্বর বরেণ্য নেতা হতেন। বিজেপিকে সরাতে হবে, তাছাড়া এই রাজ্যের এই দেশের আগামী দিনের ভবিষ্যৎ নেই। ডাইনোসরাস ফিরে আসতে পারে কিন্তু সিপিএম আর কোনোদিন ফিরবে না। তৃণমূল কংগ্রেস মানে মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি মানে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত অনেকেই ছেড়ে গেছেন, কিন্তু তিনি এখনো হাতটা শক্ত করে আছেন। কেন? এই মুহূর্তে তো হাত ছেড়ে দেওয়াটা সব থেকে সহজ, কিন্তু না, তাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে 21শে জুলাইয়ের সেই রাত পাহারা দেওয়া হোক বা যে কোনো আন্দোলন, সবেতেই তিনি পাশে আছেন। কেন? এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কী চাইছেন বলুন তো? তিনি কি আর ঘুরে দাঁড়াতে পারবেন, নাকি বিরোধী দলের তকমাও এবার হারাতে চলেছে তৃণমূল? তার কারণ ওই ভাগাভাগি। এই সবটা বুঝে নেব এই মুহূর্তে দক্ষিণ কলকাতার তৃণমূলের সভাপতি বৈশানর চ্যাটার্জি, বিশিষ্ট আইনজীবী হিসেবে তো আপনারা প্রত্যেকে চেনেন, তৃণমূল নেতা এবং অবশ্যই এখন তো সভাপতির দায়িত্বেও তিনি আছেন। বৈশানরদা, প্রথমেই স্বাগত বেঙ্গল ভয়েসে। নমস্কার। বৈশানরদা, অনেকেই তো হাত ছেড়ে চলে গেলেন, আপনি এখনো কি ভরসায় দিদির হাত এত শক্ত করে ধরে আছেন বলুন তো? দেখুন, আমি এই রাজ্যের রাজনীতিতে যারা বিজেপির বিরোধী মানুষ আছেন, যারা মনে করেন যে বিজেপির জনহিত বিরোধী নীতি দেশকে সর্বনাশের পথে ঠেলে দিচ্ছে এবং বাংলাকে যারা সেই বিজেপির হাতে ক্ষতি বলে মনে করছেন, তাদের সমগ্র জনতাটাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন। এর আগে যখন বামফ্রন্ট সরকার ছিল তখনও সিপিএমের বিরুদ্ধে যে জনতা ছিল সেই জনতাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেই ছিলেন। আজও দেখবেন আপনি যে বিরোধী দলের যে পরিসরটা সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই তৃণমূল কংগ্রেস সেটা সংগঠিত করছে। আমি মনে করি যে দেশের স্বার্থে বিজেপির এই দেশে থাকার কথা নয় এবং এই রাজ্যেরও সরকারে থাকার কথা নয়। তাই আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পপুলার যে জনপ্রিয়তা এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে ভিত্তি, জনভিত্তি রাজনীতি, তার সঙ্গে রয়েছে। ঋত শিবির থেকে ফোন আসেনি? ঋতব্রত তো ইনফ্যাক্ট এসএফআই করতো। ও তো আমরা যখন ছাত্র সংগঠন করেছি তার অনেকটা পরেও, আমি যে কলেজে পড়তাম আশুতোষ কলেজে ভর্তি হয়েছিল, এসএফআই করতো। ভারতের ছাত্র ফেডারেশনের একজন সিপিএমের লোক এসে তার আন্ডারে যদি আমাকে তৃণমূল কংগ্রেস করতে হয়, যে তৃণমূল কংগ্রেসের ডে 1 থেকে আমরা আছি, তার আগে যেন আমার হয়ে যাওয়া ভালো। কারণ তৃণমূল কংগ্রেস থেকে যারা ঋতব্রতর হাতে গেছে বা ওই বালিশ শিবির বা বালিশ চাটা বা যাই বলুন চাটন ঋত, যাই নাম ওর না থাকুক, তার আন্ডারে যারা পার্টি করছে তাদের পলিটিক্যাল ডেথ হয়ে গেছে। তো আমি নিজে কেন নিজের রাজনৈতিক মৃত্যুর দিকে নিয়ে যাব? সেই জন্য ওর কাছে যাওয়ার কোনো প্রশ্নই নেই। রচনা বন্দ্যোপাধ্যায়ের লেটেস্ট বক্তব্য শুনেছেন তো, যে তৃণমূল জিতলে তৃণমূলের সঙ্গে থাকতাম। এই ধরনের জ্ঞান নিয়ে যারা রাজনীতি করেন তারা তো এই ধরনের কথাই বলবেন। এই রচনা বলছে যে আমি যদি তৃণমূল ক্ষমতায় থাকতাম তাহলে আমি তৃণমূলে থাকতাম, ক্ষমতায় নেই বলে আমি তৃণমূলে নেই। তার মানে পাওয়ারে থাকলে আমি থাকবো আর পাওয়ারে না থাকলে সেই দলের সঙ্গে থাকবো না। তার মানে কি এদের রাজনীতি বলে কিছু বোঝে বলে আমার মনে হয় না। ওনার ওই নিজেকে বড় ভাবাটা, আরবানায় থাকাটা, এইসবটা ওরা বড় ভাবতে পারে, কিন্তু উনি হলেন একটা অসফল রাজনীতিবিদ, সেটা মানুষ বুঝে গেছে। তাহলে এগুলো তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুল ছিল। ভুল করা, দেখুন, মানুষ মাত্রই সিদ্ধান্তের ভুল হয়। আপনিও সব সিদ্ধান্ত ঠিক নিতে পারেন না, আমিও সব সিদ্ধান্ত ঠিক নিতে পারি না। পরিবেশ, পরিস্থিতি, ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আমরা মানুষকে চিনতে পারি যে মানুষটা সত্যি আর কোন মানুষটা নকল। যারা মমতা ব্যানার্জিকে ঘিরে ছায়ার মতো ঘুরে দাঁড়িয়ে থাকতেন, ছবি তুলতে গেলে মমতাদির তাদের ফ্রেমে ছবি চলে আসতো, তারাই তো পেছন থেকে ছুরি মেরেছেন, তারাই তো বেইমানি করেছেন, তারাই তো গাদ্দারি করেছেন, তারাই তো বিশ্বাসঘাতকতা করেছেন। এই বিশ্বাসঘাতক বেইমান গাদ্দাররা এখন একজোট হয়ে বিজেপির মদতে তারা রয়েছে ওই চাটন ঋতর সাথে, তার শিবিরে।
তো যারা রাজনীতি যারা বেইমানি করেন, আমি জানি বাংলার বা ভারতবর্ষের রাজনীতিতে যারা বিশ্বাসঘাতকতা করেছেন তাদের কোনো জায়গা দেশের মানুষ বা রাজ্যের মানুষ দেয়নি। কুণালদা একটা কথা বলেছে যে 2026 তৃণমূলের জন্য ভালোই হয়েছে হেরে, তার কারণ বেনো জলগুলোকে কে অসৎ কারা ছিল সঙ্গে মুখোশধারী লোকগুলোকে চেনা গেছে, তাই কি? দেখুন, সব সময় আপনি সব নির্বাচনে জিতে যাবেন এরকম মতো ব্যাপার নেই। যে আপনার যেরকম ঘাত আছে সেই প্রতিঘাত রাখবে। আপনি আলো দেখলে অন্ধকার আপনাকে দেখতে হবে। তো এই দিনটা আসাতে নির্বাচনে জোর করে হারিয়েছে। আমি এটাও বলবো যে কাউন্টিংয়ে যদি ওরা জোর কারচুপি না করতো তাহলে বিজেপি রাজ্যে ক্ষমতায় আসতে পারেনি। নির্বাচন কমিশন, আধা সামরিক বাহিনী, কেন্দ্রীয় সরকার ষড়যন্ত্র করে এই রাজ্যে বিজেপিকে নির্বাচনে কারচুপি করে সরকারে বসিয়েছে। আমি আপনাদের বলছি একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে, মমতা ব্যানার্জি হয়তো এটা উপলব্ধি করবেন এবং উপলব্ধি করাই উচিত। যদি মানুষের রক্ত আমাদের গায়ে থাকে তাহলে এটা আমাদের উপলব্ধি করা উচিত যে লোকগুলো এই বিপদের সময় ছেড়ে পালিয়ে গেল নিজের সম্পত্তি, টাকা পয়সা আর পরিবারকে বাঁচাতে, আর কর্মীদেরকে অসহায় অবস্থার মধ্যে ফেলে দিল, সেই লোকগুলোকে আজকে চিনতে হবে। এই বেঈমান বিশ্বাসঘাতক গাদ্দারদের চিনতে হবে, যারা নিজেদের ব্যক্তি স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে যারা উল্টো দিকে হাঁটছেন। আশিস বন্দ্যোপাধ্যায় 5 বারের বিধায়ক, মন্ত্রী, ডেপুটি স্পিকার, সব পদ এত ভালোভাবে সামলেছেন। এটা কি হওয়া এটা কি হওয়া ঠিক হলো? এটা কি রাজ্যের জন্য শুধু নয়, রাজনীতিতে একটা কালো দিন বলবো না, তার কারণ উনি লিখলেন রাজনীতিতে না আসলেই বোধহয় ভালো হতো, আমি দুর্নীতি করিনি। আমি আসলে খুব ব্যথিত হৃদয়ে এই কথাটা বলছি যে আশিস বন্দ্যোপাধ্যায়কে আমি চিনতাম বহুদিন ধরে। আমি ওনার সাথে ওই বীরভূমে গিয়ে অনেক কর্মসূচিতেও গেছি। উনি খুব তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কথা বলতেন। উনি নিজেও বাংলা সাহিত্যের বাংলা অধ্যাপক ছিলেন, বাংলা সাহিত্যের সম্বন্ধে ওনার পারফিউম নলেজ ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তাকে বা যে কোনো কারণে তাকে করতে হলো এবং সময় তিনি লিখে গেলেন যে রাজনীতিতে না আসলেই ভালো হতো। আমি একটা ভিডিও দেখছিলাম, তাতে দেখা যাচ্ছে যে একজন বিজেপির লোক বলছে আপনার বয়স যদি না বাড়ে তাহলে আপনার পিঠের চামড়া তুলে দিতাম। এই ধরনের চোর 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 বলে যে অপমানের সংস্কৃতি বিজেপি নিয়ে এলো বাংলায়, যে কোনো ভদ্রলোকের পক্ষে যিনি 1 পয়সার কোনোদিন কারুর থেকে নেননি বা চা খাননি এক ফোঁটা। ওনার স্ত্রী বলছিলেন, আমি দেখছিলাম, ওনার সে ভাইপো হাত জোর করে বলছে আমরা রাজনীতির কথা আমাদের বলবেন না। এইভাবে একটা মানুষ মারা গেল, কি তার অপরাধ বলুন তো? তিনি রামপুরহাট কলেজে পড়াতেন, রামপুরহাট থেকে বিধায়ক হয়েছেন, ডেপুটি স্পিকার ছিলেন, মন্ত্রী ছিলেন। এই অপরাধে তিনি চোর হয়ে গেলেন। তাকে চোর চোর বলে এমন অসম্মান অপমান করলো, প্ররোচনা দিল যে আজকে মারা গেল, আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হলো। তার স্ত্রী বলছিল আমার স্বামী কোনোদিন কারুর কাছ থেকে 1 কাপ চা খায়নি, 1 নয়া পয়সা নেওয়া তো দূরের কথা, কারুর থেকে 1 কাপ চা খায়নি। সেই মানুষটাকে আজকে বিজেপি এই ধরনের রাজনীতি করলো। যে রাজনীতি বিজেপি নিয়ে এসছে না, দেখবেন আগামী দিনের পরিণতি কি ভয়ঙ্কর হবে। যেভাবে ডিম ছুঁড়েছে, যেভাবে কাদা ছুঁড়েছে, যেভাবে গোবর ছুঁড়েছে, যেভাবে জুতো ছুঁড়েছে, যেভাবে মানুষকে অপমান করেছে, অপদস্থ করেছে, বাড়ির সামনে এসে চিৎকার করেছে, চোর চোর বলে চেঁচিয়েছে এবং মানুষকে সমাজের তার মাথা নিচু করে দিয়েছে। এই ঘটনা যে বিজেপি করেছে না, আপনি দেখবেন। আমার 45 বছর পলিটিক্যাল লাইফ হয়ে গেল। আমি কলেজের ক্লাস 11 থেকে রাজনীতি করি। আমি কোনো দিন এই রাজনীতি পশ্চিমবাংলায় দেখিনি। যে রাজনীতি বিজেপি নিয়ে আসলো, সাম্প্রদায়িকতার রাজনীতি, মানুষকে হেয় করার, ছোট করার রাজনীতি, রাজনীতি, মানুষকে অপমান করার রাজনীতি, এটা খুনই হলো। আশিস বন্দ্যোপাধ্যায়কে তো খুন করা হলো। রামপুরহাটের আশিস বন্দ্যোপাধ্যায় একটা নাম, একটা কলেজের অধ্যাপক, তাকে খুন করা হলো আজকে। সেই জন্যে আমি মনে করি আজকে সমাজকে নাড়িয়ে দিল এই ঘটনা। আমি আজকে লিখেছি আমার নিজের ফেসবুকে যে রামপুরহাটের আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু এই সমাজকে, রাজনৈতিক সমাজকে নাড়িয়ে দিয়েছে। এরপরে আর ভদ্রলোকেরা রাজনীতিতে আসবে কিনা ভাববে। আমার বাবা নিজে ব্যক্তিগতভাবে চাইতেন না আমি রাজনীতি করি, কিন্তু আমি যে কোনো কারণে জড়িত হয়ে গেছিলাম। বাবা বলতো পলিটিক্স ইজ ডার্টি, ডার্টি পলিটিক্স। আজকে তো আমার মনে হচ্ছে এই আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পরে যে বিজেপি এই রাজনীতিটাকে নোংরা রাজনীতিতে পরিণত করেছে। ভারতবর্ষের রাজনীতিতে কারা কারা ছিল প্রধানমন্ত্রী ভাবুন। জওহরলাল নেহরু থেকে ইন্দিরা গান্ধী, লাল বাহাদুর শাস্ত্রী থেকে অটল বিহারী বাজপেয়ী,
ডক্টর মনমোহন সিং, কি তাদের পড়াশুনো, কি শিক্ষা দীক্ষা, কোনখানে তাদের কি পরিচিত। আর আজকে কে বসে আছে? আজকে গুজরাটের অমিত শাহ মানুষ করার, সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, আর সেই গুজরাট হাতে লেগে আছে সে দেশের প্রধানমন্ত্রী। এটা হতে পারে? এটা মানা যায়? এটা কোনোদিন এটাকে বিশ্বাস করা যায়? তাই আজকে আমি ভারতবর্ষের মানুষের কাছে অনুরোধ করব, অনেক হয়েছে, এবার ক্ষান্ত করুন এই শক্তি, দেশ বিরোধী শক্তি, দেশদ্রোহী শক্তি, যারা নেতাজি সুভাষচন্দ্র বোসকে যারা অপমান করছেন, নেতাজি সুভাষচন্দ্র বোসের আজাদ হিন্দ ফৌজকে যারা অপমান করছেন, যারা দেশের মনীষীদের অপমান করছেন, দেশকে অপমান করছে, দেশের সার্বভৌমত্ব স্বাধীনতাকে অপমান করছেন, সেই বিজেপিকে এবার ভারতবর্ষের গদি থেকে এবং বাংলার গদি থেকে সরিয়ে দিন। সেই সরাবেটা কারা? তৃণমূল কি আর পারবে? দেখুন, মমতা ব্যানার্জি হলেন একমাত্র ভায়াবল অল্টারনেটিভ বাংলার রাজনীতিতে, এটা একটা বাচ্চা ছেলেও জানে। যদি বিজেপিকে হাঁটাতে হয় দেশে, মমতা ব্যানার্জিকে লিডারশিপের অন্যতম মুখ করতে হবে। এটা দেশের মানুষ জানে। দেশের যে কোনো প্রান্তের গণতন্ত্রপ্রিয় মানুষকে জিজ্ঞাসা করুন যে একজন মহিলা সিনিয়র পলিটিশিয়ান, এতবার এমপি হয়েছেন, এতবার এমএলএ হয়েছেন, দেশের কখনো রেলমন্ত্রী, কখনো রাজ্যের মুখ্যমন্ত্রী, এরকম একজন মানুষ, তাকে বাদ দিয়ে এই বিজেপির ঘৃণ্য যে রাজনীতি, সেটা করা সম্ভব কিনা? বিজেপির ঘৃণ্য রাজনীতিকে বদলাতে গেলে, বিজেপি জনস্বার্থ বিরোধী রাজনীতিকে বড়াতে গেলে, বিভাজনের রাজনীতি থেকে দেশকে উদ্ধার করতে গেলে, দেশের মানুষের অধিকারকে রক্ষা করতে গেলে, গরিব মানুষের, প্রান্তিক মানুষের অধিকারকে রক্ষা করতে গেলে মমতা ব্যানার্জিকে প্রয়োজন আছে। কারণ মমতা ব্যানার্জি নিজে গরিব ঘর থেকে এসছেন, তিনি জানেন গরিবের সাধারণ মানুষের দুঃখটা কোথায়। তাই আমি বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রয়োজন আছে দেশের রাজনীতিতে এবং বাংলার রাজনীতি। এই যে এক ঝাঁক নতুন তরুণ তরুণীদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নামছেন, তারা নামলেই তো ডিম ছোড়া হচ্ছে, মারা হলো প্রিয়াঙ্কা, উপাসনা, এদেরকে আমরা দেখলাম। তো এই বিষয়টাকে কিভাবে দেখছেন? এটা কি আইন দিয়েও কোনো কিছু আটকানো যায় না, এই ডিম ছোড়া পুরো বিষয়টা? এটা তো হাইকোর্টও বলেছে যে ডিম চড়াটা অপরাধ, কোমরে দড়ি পরে ঘোরানোটা অপরাধ, হাতে হ্যান্ডকাপ পরে ঘোরানো অপরাধ। তারপরেও তো হচ্ছে এই দেশে, এ রাজ্যে তো হচ্ছে এই ঘটনা। যেটা হাইকোর্ট যেগুলোকে বলছে করা যায় না, সেগুলো তো হচ্ছে। এবং আমার নতুন প্রজন্মকে এনেছে, টেস্ট তো করতে হবে, নতুন নতুন ছেলেদেরকে নিয়ে আসতে হবে, মেয়েদেরকে নিয়ে আসতে হবে, তারা যাতে আগামী দিন হাল ধরে, এটা তো ভাবতে হবে। আমরাও তো এক সময় নতুন ছিলাম, অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে পড় খেয়ে আমাদের সময় অনেকে শুরু করেছিল, পরে তারা ছেড়ে চলে গেছে। তো একটু আমাকে তখন একজন বলতো, আপনারা টিকবে, তোমরা টিকবে তো, তোরা টিকবি তো। তো সবাই টাকে না রাজনীতিতে, ঘাত প্রতিঘাতে, অপমান, এই মার খাওয়া। এখন বিরোধী রাজনীতি করা মানে মার খাওয়া, মার খেতে হবে, জেলে যেতে হবে, অকারণে মামলা হবে। এই আশিস ব্যানার্জির মতো লোক এই ঘটনা সহ্য করতে না পেরে মারা গেল, কত লোক তো হয়ে গেল বিজেপির রেজিমে। সুতরাং সেইগুলোর থেকে ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে নতুন যারা এসছে, আপনি যাদের নাম বলছেন, আমি কয়েকটা নাম আরও যুক্ত করতে চাই। সেটা হলো যে এদের যে দেখতে পাচ্ছি আমি, এই আপনি দুজন মেয়ের নাম বললেন, উপাসনা, ওকে আমি নিয়ে এসেছিলাম সাউথ সিটি কলেজের ছাত্র পরিষদ করতে, তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে। আবার প্রিয়াঙ্কা, ও আমার নেতৃত্বে দল করেছে। পরবর্তীকালে আরও কিছু ছেলে আছে আমি দেখতে পাচ্ছি। শ্রীদীপ দাস বলে একটি ছেলে, যুবর প্রেসিডেন্ট হচ্ছে দক্ষিণ কলকাতায়, ও খুব ভালো কাজ করছে। অর্ণব কাছে, তারপরে ময়না আছে, অর্ণবের স্ত্রী, সেও এখন চেষ্টা করছে। কৌশিক মাঝি বলে একটা ছেলে চেষ্টা করছে। সন্দীপ্ত বলে একটি ছেলে চেষ্টা করছে। এই ধরনের অনেকগুলি নতুন নতুন নাম আমি, আমাদের সময়কার চন্দন, সেও দেখলাম আছে আন্দোলনে। আমাদের সময়কার পুরনো যারা ছেলে, তাদেরকে আমি দেখছিলাম, অনুপম দাস থেকে শুরু করে অনেকে আছে রাজনীতিতে। আমি চাই যে আমাদের সময়কার এবং এখনকার এদের সমন্বয়, বিজেপি বিরোধী, যেভাবে আমরা একসময় সিপিএমের বিরুদ্ধে সবাইকে ইউনাইটেড ফোর্স তৈরি করেছিলাম মমতা ব্যানার্জির নেতৃত্বে, এবং এখনও এই মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির নেতৃত্বে বিজেপি বিরোধী যে ফোর্স, সেটা ঐক্যবদ্ধ, একটা হোক। বালিশ্রী বৃদ্ধি হবে না, ওরা বেইমানি করেছে, ওরা সারেন্ডার করে গেছে, ওদের টাকা পয়সা অনেক বিষয় সম্পত্তি আছে, সিবিআই ইডির হাত থেকে বাঁচতে হবে। ইকোনমিক অফেন্স করেছে, তাই বিজেপির কাছে সারেন্ডার করে বালিশ শিবিরে নাম লিখিয়েছে, ওদের দিয়ে হবে না। নতুন প্রজন্মকে নিয়ে আসতে হবে মমতা ব্যানার্জির নেতৃত্বে, তাহলেই আমরা বিজেপির এই সরকারের অবসান দেখতে পাবো। আমার নিজের বিশ্বাস 2029 সালে যদি নির্বাচন আসা ডিউট আছে, তার আগেও হয়ে যাবার শুনছি, বিজেপি আর ফিরবে না, ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারে বিজেপি ফিরবে না। আর ওখানে না ফিরলে তো এখানে থাকবেই। অনেকে আবার বলছে বিজেপি সরলে নাকি বামেদের উজ্জ্বল সম্ভাবনা, বামমুখী হচ্ছে মানুষ।
এই তো ডাইনোসরাস, আমাকে একজন বলছিল ডাইনোসরাস ফিরে আসতে পারে, কিন্তু সিপিএম আর কোনোদিন ফিরবে না। সিপিএম এর কোনো সম্ভাবনা নেই, কারণ সিপিএম যা থেরাপি অত্যাচার করেছে, যা অত্যাচার করেছে, বাংলার বুকে যা ঘটনা ঘটেছে, এই আনন্দমার্গী সন্ন্যাসী থেকে শুরু করে, মরিচঝাবি থেকে শুরু করে, নানুর থেকে, ছোট আঙ্গারিয়া থেকে, সিঙ্গুর থেকে, নন্দীগ্রাম থেকে যা করেছে, যেভাবে করেছে, তাপসী মালিক থেকে বর্ণালী দত্ত যা সব ঘটনা ঘটিয়েছে, সিপিএম কে আর মানুষ রিলায়েন্স দেবে বলে আমার বিশ্বাস হয় না। সিপিএম এর এমনিতেই অতি 3% ভোট আছে, ওটা আরো ইরোশন হচ্ছে। সুতরাং সিপিএম এর বা বামফ্রন্টের কোনো জায়গা নেই। ওই মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করবে বিজেপির বিরুদ্ধে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সবাইকে আসতে হবে বাংলায়, তাহলে একটা লড়াইটা আরো জোরদার হবে বলে আমি মনে করি। আর শুভেন্দু অধিকারীকে কিভাবে দেখছেন মুখ্যমন্ত্রী হিসাবে? কি বলবো বলুন তো, 2021 সাল পর্যন্ত তো মমতা ব্যানার্জির সঙ্গে পেছন পেছন ঘুরতো। ও ছিল কন্টায়ের একটা কাউন্সিলর, ওকে নিয়ে এসে মমতা দি এমএলএ করলো, এমপি করলো, বাবাকে এমপি করলো, ভাইকে এমপি করলো, আর এক ভাইকে পৌর প্রধান করলো, ও মমতা ব্যানার্জি ওকে মন্ত্রী করলো, সবকিছু করলো। তারপর মমতা ব্যানার্জির সঙ্গে পিছনে ছুরি মেরে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে দলের ক্ষতি করলো। তো আমি কি দেখবো? আর এখন মুখ্যমন্ত্রী হওয়ার পর কি রকম ভাবে কথা বলছে, সবসময় মানুষকে থ্রেট করছে, সবসময় হুমকি দিচ্ছে, সবসময় সবাইকে জেলে পূর্ব বলছে। এটা কোনো মুখ্যমন্ত্রীর মুখের ভাষা হতে পারে না। আমরাও দীর্ঘদিন রাজনীতি করে বহু মুখ্যমন্ত্রীকে দেখলাম, বহু প্রধানমন্ত্রীকে দেখলাম। ওটা একটা জায়গা যেখানে নিজেকে সংযত আচরণ করতে হয়। যে আচরণ উনি করছেন, এটা মুখ্যমন্ত্রীর মুখের ভাষা হতে পারে না। সবাইকে গুন্ডা, সবাইকে জেহাদি, সবাইকে জেলে ভরবো, এটা কোনোদিন হতে পারে না। দেশের মানুষ এটাকে ভালোভাবে নেয় না। আপনাকে অনেক বিনয়ী হতে হবে, বিনীতভাবে কথা বলতে হবে, অনেক সফট স্পোকেন হতে হবে। এইভাবে অ্যারোগেন্স থাকলে চিফ মিনিস্টার হওয়া যায়? আমি জানি না, হয়তো যোগ্যতা ছাড়া কেউ কিছু পেয়ে গেলে সেই ধরাকে সরা জ্ঞান করে, যেটা ওরা করছে। আমার শেষ প্রশ্ন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এতগুলো মামলা, এগুলোর কি, কেন, এবং এগুলোর কি দেখতে পাচ্ছেন ভবিষ্যৎ? অভিষেক নাকি গ্রেফতার হবে, এরকম মাঝে মাঝে হাওয়া ওঠে। হাইকোর্টের জজ সাহেব সৌগত ভট্টাচার্য বিচারপতি বলেছেন তো, যে 4 মের পরে যে মামলাগুলো হয়েছে, সেই মামলাগুলোর কতটা বিশ্বাসযোগ্যতা আছে। এটা তো হচ্ছে পলিটিক্যাল রিভেঞ্জ নেওয়ার দিন। আজকের দিনটা বলুন না, রিভেঞ্জের ফলেই তো একটা আশিস ব্যানার্জির মতো একটা 75 ঊর্ধ্ব, আমার নিজের ধারণা 75-এরও বেশি ওনার বয়স, এরকম একটা মানুষ করে মারা যেতে হলো। জন্য তো বিজেপি দায়ী। একটা মানুষ, তার প্রাণ চলে গেল, একটা বাংলার অধ্যাপক, তার প্রাণ চলে গেল। বাংলা সাহিত্যের উপর যা অনবদ্য তার যা পড়াশোনা ছিল আমি নিজে জানি। তার বাড়িতে তার সঙ্গে গেছি, তার সঙ্গে রাস্তায় গেছি, তার সঙ্গে গাড়িতে ঘুরেছি। তিনি আমাকে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় থেকে, কবি রবীন্দ্রনাথ ঠাকুর থেকে কাজী নজরুল ইসলাম, বাংলা সাহিত্যের উপর যা এত জ্ঞান, তাকে যে সকালে আমরা মৃত্যুর চোখে দেখলাম মারা গেছেন। কি বলবো? অভিষেক বন্দ্যোপাধ্যায় কি, উনি কি মামলায় প্রমাণ করবে? আজ পর্যন্ত কিছু তো প্রমাণ হলো না, সবটাই তো অভিযোগের স্তরে রয়েছে। তার এটা এই করে লাভ কি? জেলে ঢুকিয়ে যদি রাজনীতিতে সব তাহলে হিটলার ভারতবর্ষের পৃথিবীতে 1 নম্বর দেশ বরণ্য নেতা হতেন, তা তো হননি। যিনি মানুষের জন্য কাজ করবেন, গরিবের জন্য কাজ করবেন, প্রান্তিক মানুষের জন্য কাজ করবেন, যিনি রুটি কাপড়া মাখানের জন্য লড়াই করবেন, তিনি আমাদের দেশের নেতা হবে। আমাদের বিজলি নেই, সড়ক নেই, বিদ্যুৎ নেই, সেখানে দাঁড়িয়ে এখানে খালি বলছে যে আমরা রাম মন্দিরের টাকা চুরি করে নিল। কি বলবেন এদের বিজেপিকে? যে রাম মন্দিরকে আন্দোলনের কথা বলে ক্ষমতায় এসছে, সেই রাম মন্দিরের প্রণামীর টাকা, প্রণামীর ভগবানের টাকা চুরি করেছে বিজেপি। বদ্রীনারায়ণের ভগবানের টাকা চুরি করেছে বিজেপি। বিজেপি কিরা করেছে বলুন? ওই নিত্যানন্দ প্রভুর আশ্রম পানিহাটিতে তার প্রণামী ভাস্কর নিয়ে যেতে বলেছে ওই দেবনাথ, যিনি মা, যে তার স্বামী, তিনি বলছেন ওখানে শেখর দেবনাথ নিয়ে যেতে বলছেন প্রণামী, নিত্যানন্দ প্রভুর প্রণামী ভাস্করটাকে চুরি করে নিয়ে নিতে চাইছেন। এইটাই নাম বিজেপি? এর জন্য লোকে ওদের ক্ষমতায় এসছে, এর জন্য বিজেপির পরিবর্তন হয়েছে। বিজেপিকে সরাতে হবে, তাছাড়া এই রাজ্যের, এই দেশের আগামী দিনের ভবিষ্যৎ নেই। আচ্ছা, প্রতীকের আইনি কি থাকছে? প্রতীক কি আপনাদের কাছে থাকছে? আইনি বিষয়টা কি? আমি যাই দেখলাম, জয়মাল্য বাগচি একটা ডিসিশন দিয়েছে যে শুধুমাত্র এমএলএরা দল নয়, দলের সংগঠন যেখানে, সেটাই আসল। এবং এটা জেনে রাখুন, তৃণমূল কংগ্রেস মানে মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি মানে তৃণমূল কংগ্রেস, এর বাইরে কিছু হতে পারে না। যারা যাই বলুক, মমতা ব্যানার্জির ছবি নিয়েই ঋতব্রত রায় এমএলএ হয়েছে, না হলে পাড়ার একটা ক্লাবেরও ইলেকশনে জিততে পারেনি জীবনে।
মমতা ব্যানার্জির ছবি আর মমতা ব্যানার্জিকে নিয়ে যারা নির্বাচনে জিতেছে তারা হেরে নির্বাচনে যেই মমতা ব্যানার্জিকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে তারপর পেছন থেকে ছুরি মারছে, শুধু এটা টিকবে বলে আমার মনে হয়। অনেক ধন্যবাদ বৈশানরদা, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন বৈশানর চট্টোপাধ্যায়, এবং তার কথার সঙ্গে তার মতামতের সঙ্গে আপনারাও কি একমত? কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। দেখতে থাকুন বেঙ্গল ভয়েস।